আধা ঘন্টার অক্সিজেন বিল ৮৬,০০০ টাকা। আনোয়ার খান মেডিকেলে ভুতুরে বিলের অভিযোগ। আরও বাড়তে পারে করোনা সংক্রমণ, চীনা বিশেষজ্ঞদের সতর্কতা, কার্যকর লকডাউনের পরামর্শ। করোনার মধ্যেও উন্নয়ন অব্যাহতের চেষ্টা সরকারের, জানালেন প্রধানমন্ত্রী। স্বাস্থ্যবিধি মানায় গুরুত্ব। স্বাগত বিরতিহীন সংবাদ, রাত ৯টায় বাংলাদেশের সঙ্গে আছি গোলাম কিবরিয়া। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। ৩০ মিনিটের অক্সিজেন সাপোর্ট বিল ৮৬,০০০। বিশেষজ্ঞ চিকিৎসক রোগী না দেখলেও কনসালটেন্ট ফি ৪৯,০০০ টাকা। আরও ৪৫,০০০ টাকা সার্ভিস চার্জ যোগ করে আইসিইউ সাপোর্ট ছাড়াই ১৫ দিন হাসপাতালে থাকার খরচ ৩,৮৩,৭৫৯ টাকা। আর এই ভুতুরে বিল নেওয়ার অভিযোগ আনোয়ার খান মডার্ন হাসপাতালের বিরুদ্ধে। অব্যবস্থাপনা চরম, কোনো ডাক্তার আসে না, কোনো নার্স আসে না, বাথরুমগুলো চরম নোংরা, বেডশিট চেঞ্জ করে না, 10 দিনে একদিনও বেডশিট চেঞ্জ করে নাই। আর সমস্ত রুম একদম চরম অপরিষ্কার, কোনো স্যান্ডেল নাই, টিস্যু পেপার নাই, কিছু নাই, সবগুলো আমার নিজের পয়সা দিয়ে আমাকে কিনতে হয়েছে। 15 দিন আনোয়ার খান মডার্ন হাসপাতালে ভর্তি থাকা মোজাম্মেল হক জানাচ্ছিলেন নিজের অভিজ্ঞতার কথা। গত 30 মে করোনা শনাক্ত হওয়ার পর এই হাসপাতালে ভর্তি হন 70 বছর বয়সী এই ব্যক্তি। সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়া পান 14 জুন। তার দাবি 3 ধাপে 30 মিনিট অক্সিজেন দেয়া হয়েছে তাকে। এর খরচ ঘন্টায় 400 টাকা ধরে বিল আসার কথা মাত্র 200 টাকা। তবে হাসপাতাল কর্তৃপক্ষ বিলে দেখিয়েছে 216 ঘন্টা, অর্থাৎ প্রায় 9 দিন অক্সিজেন সাপোর্ট দেওয়া হয়েছে তাকে। আর এতে দিতে হবে ৮৬,০০০ টাকা। আমি হল্প করে বলতে পারি মাত্র 30 মিনিট, 10 মিনিট 10 মিনিট 3 দিনে আমি 30 মিনিট ওই অক্সিজেনটা ব্যবহার করি। 216 ঘন্টা মিনস 9 ডেজ। একটা মানুষ 15-16 দিন যদি হসপিটালে থাকে এবং তাকে যদি 9 দিনই অক্সিজেন দিতে থাকে, তাহলে আপনি বুঝতে পারেন ওনার কীরকম সমস্যা হতে পারে। কিন্তু আমার বাবার সেরকম কোনো সমস্যাই ছিল না। মোজাম্মেল হকের অভিযোগ, কোনো বিশেষজ্ঞ চিকিৎসক তাকে দেখতে না এলেও বিলে কনসালটেন্ট চার্জ দেখানো হয়েছে ৪৯,০০০ টাকা। সার্ভিস চার্জ ধরা হয়েছে আরও ৪৫,৪০০ টাকা। মোট বিল ৩,৮৩,৭৫৯ টাকা। স্বজনরা বলছেন, এ বিষয়ে জানতে চাইলে কোনো ব্যাখ্যা দেয়নি কর্তৃপক্ষ। কোনো আইসিইউ সাপোর্ট তো ওনার লাগে না, কিচ্ছু নেই, ওনাকে কোনো সার্ভিস দেওয়া হয়নি। তাহলে সার্ভিস বিলটা কিসের? ওনার কাছে কোনো ডিউটি ডাক্তার আসেননি, কিন্তু ডিউটি ডাক্তারের চার্জটা করা হয়েছে। 1000 বার ব্যাখ্যা চাওয়ার পর ওনারা কোনো ব্যাখ্যা দিতে পারেননি। এসব অভিযোগের বিষয়ে কর্তৃপক্ষের বক্তব্য, করোনার কারণে চিকিৎসকদের উচ্চ বেতন ও স্বাস্থ্যকর্মীদের নিরাপত্তা সামগ্রীর খরচ মেটাতেই এসেছে এই বাড়তি বিল। প্রতিজন কর্মীর দৈনিক প্রায় 3 থেকে 4,000 টাকা পিপিইর পিছনে খরচ হয়। এছাড়া সবাইকে উচ্চ বেতন দিতে হয়, প্রায় ডাবল বেতন আমাদের এখানে সবাইকে দিতে হচ্ছে, এবং এর বাইরে খাবার সরবরাহ করতে হয়। এর বাইরে এখানে প্রচুর আমাদের ইন্তজাম করতে হয়, যার জন্য এখানে অবশ্যই একটা অন্য রোগীর চিকিৎসার থেকে এই রোগীর চিকিৎসার ব্যয়টা একটু বেশি হয়। এদিকে বেসরকারি হাসপাতালগুলোতে নজরদারি বাড়ানো হয়েছে জানিয়ে স্বাস্থ্য বিভাগ বলছে, তদন্তে এ ঘটনার সত্যতা পেলে ব্যবস্থা নেওয়া হবে। এটা দেখতেছি আমরা, এটা আমরা জানি, এটা দেখতেছি আমরা, তদন্ত করে ব্যবস্থা নেব, দরকার লাইসেন্স বাতিল করে দেব, কিন্তু সুনির্দিষ্ট অভিযোগ পাইলে আমরা লাইসেন্স বাতিল করে দেব। বেসরকারি হাসপাতালের অতিরিক্ত বিল আদায়ের বিরুদ্ধে পদক্ষেপ নিতে স্বাস্থ্য মন্ত্রণালয়ের প্রতি আহ্বান জানিয়েছেন ভুক্তভোগীরাও। বিপ্রজিৎ চন্দ্র, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এদিকে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, কিছু বেসরকারি হাসপাতাল করোনা চিকিৎসায় প্রশংসনীয় কাজ করলেও অনেক হাসপাতালের বিরুদ্ধে অবহেলার অভিযোগ পাওয়া যাচ্ছে। এই কঠিন সময়ে তাদের ব্যবসার চেয়ে মানবিকতায় গুরুত্ব দেওয়ার আহ্বান জানিয়েছেন তিনি। এছাড়া করোনা পরীক্ষা এবং ফল পেতে ভোগান্তির বিষয়ে দ্রুত ব্যবস্থা নেওয়ার আহ্বান তার। দেশে করোনা রোগী ও মৃত্যুর সংখ্যা বেড়েই চলছে। এমন পরিস্থিতিতে অনুমানের উপর ভিত্তি করে ওষুধ মজুত করছেন অনেকে। এতে প্রয়োজনের সময় প্রকৃত রোগীদের ওষুধ সংকটের আশঙ্কা রয়েছে। তাই একাজ থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। এ সময় প্রয়োজন ছাড়া অক্সিজেন সিলিন্ডার মজুতের সমালোচনা করে তিনি সতর্ক করেন। বলেন, চিকিৎসকদের পরামর্শ ছাড়া অক্সিজেন ব্যবহার ভয়ঙ্কর হতে পারে। আপনি যে সিলিন্ডার মজুত করে অলস রেখে দিয়েছেন, তার অভাবে মৃত্যু পথযাত্রী কোনো রোগী অক্সিজেন বঞ্চিত হচ্ছেন। সিলিন্ডার মজুত করার মতো
স্বার্থপর ভাবনার চেয়ে আমাদের করোনা প্রতিরোধে মনোনিবেশ করা জরুরি। সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী আরও বলেন, কিছু বেসরকারি হাসপাতাল করোনা রোগীদের সেবায় প্রশংসনীয় কাজ করলেও এখনও অনেক হাসপাতালের বিরুদ্ধে অবহেলার অভিযোগ পাওয়া যাচ্ছে। তাই এই কঠিন সময়ে সবাইকে ব্যবসার চেয়ে মানবিকতাকে বেশি গুরুত্ব দেওয়ার আহ্বান জানান মন্ত্রী। হাসপাতাল থেকে হাসপাতালে ঘুরতে ঘুরতে প্রতিমধ্যেই মারা যাচ্ছে। হাসপাতাল মালিক, চিকিৎসক ও সংশ্লিষ্টদের এই কঠিন সময়ে মানবিকতাকে ঊর্ধ্বে স্থান দেওয়ার আহ্বান জানাচ্ছি। আমি সংশ্লিষ্টদের সমন্বয় বৃদ্ধির মাধ্যমে নমুনা গ্রহণ এবং স্বল্প সময়ে রিপোর্ট প্রদানের কার্যকর ব্যবস্থা নেওয়ার আহ্বান জানাচ্ছি। এদিকে করোনা পরিস্থিতিতে গণমাধ্যম কর্মীদের বেতন ভাতা অব্যাহত রাখতে মালিকদের প্রতি আহ্বান জানান ওবায়দুল কাদের। একই সঙ্গে বিজ্ঞাপনদাতাদেরও এগিয়ে আসার আহ্বান জানান তিনি। আল আমিন হোসেন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। দেশে করোনা সংক্রমণ আরও বাড়তে পারে বলে সতর্ক করেছেন ঢাকা সফররত চীনা বিশেষজ্ঞ দলের প্রতিনিধিরা। পাশাপাশি দিচ্ছেন কার্যকর লকডাউনের পরামর্শ। বিকেলে এক অনলাইন সংবাদ সম্মেলনে এসব কথা জানান তারা। বলেন, সাধারণের অসতর্কতার কারণেই বাড়ছে আক্রান্তের সংখ্যা। করোনা চিকিৎসায় সহায়তা দিতে 2 সপ্তাহ আগে ঢাকা আসেন চীনের 10 সদস্যের মেডিকেল টিম। এ সময় তারা পর্যবেক্ষণ করেন বিভিন্ন কোভিড বিশেষায়িত হাসপাতালের চিকিৎসা ব্যবস্থা। চিকিৎসকদের সঙ্গে বিনিময় করেন অভিজ্ঞতা। চীনে ফেরার আগের দিন রোববার বিকেলে অনলাইন সংবাদ সম্মেলনে কূটনৈতিক প্রতিবেদকদের নানা প্রশ্নের জবাব দেন তারা। জানান, করোনা সংক্রমণ মোকাবিলায় পরিকল্পিত ও বৈজ্ঞানিক পদ্ধতিতে লকডাউনের বিকল্প নেই। বাংলাদেশের জন্য পরিস্থিতি অনেক কঠিন। এখানে স্বাস্থ্য সুরক্ষা ব্যবস্থা অপ্রতুল, হাসপাতালও কম এবং সেখানে কোভিড, নন কোভিড রোগী আলাদা করে রাখার ব্যবস্থা নেই। এ কারণে সংক্রমণ ঝুঁকি থেকেই যাচ্ছে। করোনা পরিস্থিতি আরও 2 থেকে 3 বছর স্থায়ী হবে কিনা এমন প্রশ্নের জবাবে তারা জানান, সেটি বলার মতো বৈজ্ঞানিক তথ্য তাদের কাছে নেই। এছাড়া করোনা শনাক্তে র্যাপিড ডট কিটের ব্যবহারের পক্ষে নন চীনা বিশেষজ্ঞরা। আমরা খুবই জটিল পরিস্থিতির মুখোমুখি। বিশেষজ্ঞ ও পরিস্থিতি পর্যবেক্ষণে আমাদের কাছে মনে হচ্ছে না যে এখানে এখনো সংক্রমণ সর্বোচ্চ পর্যায়ে এসে পৌঁছেছে। তাদের ঢাকা সফরের 2 সপ্তাহের অভিজ্ঞতা নিয়ে একটি প্রতিবেদন চলতি সপ্তাহেই স্বাস্থ্য অধিদপ্তরে দেওয়া হবে বলেও জানানো হয় সংবাদ সম্মেলনে। আশিক হোসেন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। সারা দেশে করোনায় আরও 39 জনের মৃত্যুতে মোট প্রাণহানি 1464 আর একদিনে 15,885 নমুনা পরীক্ষায় করোনা শনাক্ত হয়েছে আরও 3,531 জনের। এ নিয়ে দেশে মোট 6 লাখের বেশি নমুনা পরীক্ষা করা হলো। শনিবার নিয়মিত অনলাইন বুলেটিনে এসব তথ্য জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। রোববার সারা দেশে 60টি ল্যাবে সংগ্রহ করা হয় 15,710 নমুনা। আর আগের দিনের সহ মোট পরীক্ষা হয়েছে 15,585টি। 2টি ল্যাবে কারিগরি ত্রুটির কারণে নমুনা পরীক্ষা হয়নি। রবিবার দুপুরের আগের 24 ঘন্টায় সারা দেশে করোনা শনাক্ত হয়েছে আরও 3,531 জনের। এ নিয়ে মোট আক্রান্ত 1,12,306 জন। পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার 22.66%। গত 24 ঘন্টায় যা পরীক্ষা হয়েছে তাতে শনাক্ত হয়েছে 3,531 জন। শনাক্তের হার 22.66% এবং এ পর্যন্ত শনাক্ত হয়েছে 1,12,306 জন। করোনায় একদিনে 39 জনের মৃত্যুতে শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার দাঁড়িয়েছে 1.30%। আর নতুন 1,084 জন সহ দেশে মোট সুস্থ হলেন 45,077 জন করোনা রোগী। যারা মৃত্যুবরণ করেছেন তাদের মধ্যে পুরুষ 35, নারী 4 জন। বয়স বিভাজনে 0 থেকে 10 বছরের মধ্যে 1 জন, 31 থেকে 30 বছর 1 জন, 31 থেকে 40 6 জন, 41 থেকে 50 12 জন, 51 থেকে 60 12 জন, 61 থেকে 70 4 জন, 71 থেকে 80 বছরের 2 জন এবং 81 থেকে 90 বছরের 1 জন। করোনা থেকে মুক্তি পেতে সামাজিক দূরত্ব, স্বাস্থ্য সুরক্ষা সহ সকল স্বাস্থ্যবিধি মেনে চলার বিকল্প নেই বলে জানায় স্বাস্থ্য অধিদপ্তর। করোনা পরিস্থিতিতে মানসিকভাবে উজ্জীবিত থাকতে পরিবারের সদস্যদের সাথে মানসম্মত সময় কাটানোর পরামর্শ দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।
আশিক হোসেন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। করোনায় আক্রান্ত চিকিৎসকদের জন্য বঙ্গবন্ধু মেডিকেল বা অন্য কোনো হাসপাতালের একাংশ চেয়ে স্বাস্থ্যমন্ত্রীকে চিঠি দিয়েছে বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন বিএমএ। আলোচনার পর চিকিৎসকদের জন্য বিশেষায়িত হাসপাতালের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হতে পারে বলে জানিয়েছেন বিএসএমএমইউ কর্তৃপক্ষ। তারা বলছে, করোনা প্রতিরোধে সম্মুখ যোদ্ধাদের অগ্রাধিকার দেওয়া হবে। দেশে করোনায় আক্রান্ত হয়ে এবং উপসর্গ নিয়ে মারা গেছেন ৪৪ চিকিৎসক ও নার্সসহ ৮ স্বাস্থ্যকর্মী। আক্রান্ত হয়েছেন ১১০০ ডাক্তারসহ চিকিৎসায় জড়িত ৩,৫০০ কর্মী। এর মধ্যে ঢাকাতেই প্রায় ৪০০ জন। এই হিসেব চিকিৎসকদের সংগঠন বিএমএর। চিকিৎসকদের এমন আক্রান্তের হারে শঙ্কিত তারা। এ অবস্থায় যেসব চিকিৎসক কোনো হাসপাতালের সঙ্গে জড়িত নন এবং শুধু নিজস্ব চেম্বার কিংবা ক্লিনিকে কাজ করছেন, তাদের জন্য বিশেষ ব্যবস্থা চায় বিএমএ। একই সঙ্গে করোনায় আক্রান্ত সব চিকিৎসকদের জন্য বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় বা অন্য কোনো হাসপাতালকে নির্ধারণের দাবি জানিয়েছে সংগঠনটি। সকল ক্লিনিকে কিন্তু কোভিড হাসপাতাল নয়, কোভিড চিকিৎসার ব্যবস্থা নাই বা আইসিইউ নাই। সেই সকল চিকিৎসক যারা প্রাইভেট চেম্বারে কাজ করছেন, কোভিড রোগীদের সেবা দিচ্ছেন, তারা যখন আক্রান্ত হন তখন তাদের পরিবার উদ্বিগ্ন হয়ে যান। কিন্তু চিকিৎসকরা চান দেশের এই ক্রান্তি লগ্নে সকলেই যেন কোভিড আক্রান্ত রোগীদের সেবায় নিজেদেরকে নিয়োজিত রাখে। বিএসএমএমইউর উপাচার্য জানান, বিশ্ববিদ্যালয়ের একাংশে ডাক্তারদের জন্য বিশেষায়িত চিকিৎসা কেন্দ্র করা যায় কিনা তা নিয়ে আলোচনার মাধ্যমে সিদ্ধান্ত নেওয়া হবে। চিকিৎসক, নার্স, তারপরে অন্যান্য সহযোগী যারা আছে সকলের জন্যই আমরা অগ্রাধিকার দিব। এই ব্যাপারে কোনো দ্বিমত থাকার কোনো প্রশ্নই আসে না। তবে পুরাপুরি তো এই হাসপাতালকে স্বাস্থ্য সেবাদানকারীর জন্য করা যাবে কিনা এটা তো আমার একার সিদ্ধান্তের উপর নির্ভর করে না, সেটা মন্ত্রণালয় সহ সকলের সিদ্ধান্তের উপরে নির্ভর করবে। সারা দেশে করোনা রোগীদের সেবায় চিকিৎসক ও নার্স সহ সংশ্লিষ্টরা নিরলসভাবে কাজ করে যাচ্ছেন জানিয়ে তাদের জন্য দ্রুত সুব্যবস্থার দাবি জানিয়েছে বিএমএ। আল আমিন হোসেন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এ পর্যন্ত বিচারিক আদালতের ৮৩ বিচারক কর্মচারী করোনা আক্রান্ত বলে জানিয়েছে আইন মন্ত্রণালয়। এর মধ্যে ২১ জন বিচারক, বাকিরা কর্মচারী। দুপুরে গণমাধ্যমে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করে আইন মন্ত্রণালয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, আক্রান্ত বিচারকদের মধ্যে ২ জন এরই মধ্যে সুস্থ হয়েছেন। তারা হলেন নেত্রকোনার জেলা ও দায়রা জজ মোহাম্মদ শাহজাহান কবির এবং মুন্সিগঞ্জের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট রোকেয়া রহমান। আর আক্রান্ত কর্মচারীদের মধ্যে সুস্থ একজন। বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন একজন কর্মচারী আর করোনা উপসর্গ নিয়ে মারা গেছেন আরও একজন। করোনা সংক্রমণ মোকাবিলায় বাংলাদেশ এবং পাকিস্তানের নাগরিকদের জন্য ভিসার সুবিধা ও বিশেষ ফ্লাইট স্থগিত করেছে দক্ষিণ কোরিয়া। বিস্তারিত জানাতে বার্তাকক্ষ থেকে আমাদের সঙ্গে যুক্ত আছেন সহকর্মী আশিক হোসেন। আশিক, কি কারণে আকস্মিক এই সিদ্ধান্ত নেওয়া হলো? দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় কি এর কোনো ব্যাখ্যা দিয়েছে? দেখুন, সেই দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় যেটি বলছে যে সম্প্রতি সেই দেশে বিদেশ থেকে যাওয়া বেশ কয়েকজন নাগরিকের শরীরে করোনা শনাক্ত হয়েছে এবং যার কারণে তারা আসলে উদ্বিগ্ন এবং দক্ষিণ কোরিয়ায় যেন নতুন করে করোনা ছড়িয়ে না পড়ে সেজন্যই তারা আসলে এই ধরনের সিদ্ধান্ত নিয়েছেন। আমি একটু জানিয়ে রাখতে চাই আপনাকে যে বাংলাদেশ থেকে সরাসরি সাউথ কোরিয়ায় বিমান যোগাযোগ না থাকলেও করোনা সংক্রমণের মধ্যে কিন্তু বিশেষ ফ্লাইটগুলো চলাচল করছিল এবং বেশ কয়েকটি বিশেষ ফ্লাইট ঢাকা থেকে কোরিয়ার নাগরিকদের নিয়ে কিন্তু কোরিয়াতে গিয়েছে। তো এরকম কয়েকটি বিশেষ ফ্লাইটে কিন্তু দেখা গেছে যে যারা কোরিয়া গিয়েছেন তারা এখানে করোনার মুক্তি সনদ নিয়েছেন, কিন্তু সেখানে গিয়ে তাদের মধ্যে করোনা শনাক্ত হয়েছে। তো এইটিও একটি কারণ তারা বিবেচনায় আনতে পারেন, যদিও আসলে এইটি মূল কারণ কিনা সেটি আসলে তারা স্পষ্ট করেননি। তবে তারা যেটি বলছেন যে যেহেতু তাদের দেশে কয়েকজন বিদেশি নাগরিকের মধ্যে সম্প্রতি গত 2 দিনে আসলে তাদের মধ্যে প্রায় 40 জনের মতো বিদেশি
বিদেশি যারা কোরিয়ায় গিয়েছে তাদের মধ্যে করোনা শনাক্ত হয়েছে এবং এই কারণটি তাদেরকে আসলে উদ্বিগ্ন করছে এবং এই কারণে তারা আসলে আপাতত সাময়িকভাবে সাধারণ যে ভিসা সুবিধা সেটি তারা স্থগিত রেখেছে। পাশাপাশি বিশেষ ফ্লাইট চলাচলের ক্ষেত্রে বাংলাদেশ এবং পাকিস্তানের নাগরিকদের এই দেশগুলো থেকে যে বিশেষ ফ্লাইটগুলো চলাচল করছিল সেগুলো আসলে আপাতত স্থগিত রয়েছে। আরেকটি বিষয়, বাংলাদেশ পাকিস্তানের কথা আসছে, আমরা জানি যে ভারতেও করোনা সংক্রমণ মানে একেবারে অতি উচ্চ হারে আছে এখন। তো ভারতের ব্যাপারে কি মানে তাদের কোনো রিজার্ভেশন নেই এখনো? তখন এই বিষয়টা আসলে তারা ব্যাখ্যা করেননি। তারা মূলত দুটি দেশের নামই আসলে উল্লেখ করেছেন, বাংলাদেশ এবং পাকিস্তান। আমি যেটি আপনাকে বলছিলাম যে সম্প্রতি বাংলাদেশ থেকে কোরিয়াতে যাওয়া কয়েকজনের শরীরে করোনা শনাক্ত হয়েছে, যেটি হতে পারে এটি তাদেরকে উদ্বিগ্ন করছে। এর আগে কিন্তু আমরা দেখছি জাপানে বাংলাদেশ থেকে যাওয়া কয়েকজনের শরীরে করোনা শনাক্ত হওয়ার পর জাপানও কিন্তু বাংলাদেশ থেকে যে বিশেষ ফ্লাইটগুলো চলছিল সেগুলোও কিন্তু স্থগিত করেছে। তো এই বিষয়টি আসলে তারা বিবেচনায় নিতে পারেন। আপনি জানেন যে কোরিয়াতে কিন্তু চীনের পরপরই কিন্তু কোরিয়াতে করোনা সংক্রমণ বেশ বড়ভাবে আমরা লক্ষ্য করেছিলাম। এরপর তারা কিন্তু সেটিকে কঠোরভাবে নিয়ন্ত্রণের মাধ্যমে এই মুহূর্তে কিন্তু তাদের যে করোনা সংক্রমণ সেটি কিন্তু মোটামুটি নিয়ন্ত্রণের মধ্যেই রয়েছে। তো তারা আসলে যেটি বলছে, তাদের যে স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে যে বিবৃতিটি দেওয়া হয়েছে সেখানে তারা বলছেন যে নতুন করে যেন কোরিয়াতে করোনা সংক্রমণ বৃদ্ধি না পায় সেজন্য তারা আসলে এই সিদ্ধান্ত নিচ্ছেন। আরও আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত থাকার জন্য। আমরা যাচ্ছি পরের খবরে। এদিকে করোনার কারণে প্রায় 3 মাস বন্ধ থাকার পর আন্তর্জাতিক রুটে ফ্লাইট চালু করেছে বাংলাদেশ বিমান। দুপুর 12টা 20 মিনিটে 187 যাত্রী নিয়ে ঢাকা থেকে লন্ডনের উদ্দেশ্যে ছেড়ে যায় ড্রিমলাইনার গাংচিল। 16 জুন আন্তর্জাতিক রুটে স্বল্প পরিসরে ফ্লাইট চলাচলের অনুমতি দেয় বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ। ঢাকা থেকে লন্ডন রুটে বিমান, দোহা রুটে কাতার এয়ারওয়েজ এবং দুবাই রুটে ফ্লাইট চালানোর অনুমতি পায় এমিরেটস এয়ারলাইন্স। আর 1 জুলাই থেকে ইস্তানবুল রুটে ফ্লাইট চালানোর অনুমতি পেয়েছে টার্কিশ এয়ার। বিমান ছাড়া বাকি এয়ারলাইন্সগুলো সংশ্লিষ্ট গন্তব্যে শুধু ট্রানজিট যাত্রী পরিবহন করতে পারবে। এছাড়া চীনের গুয়ানজুতে ফ্লাইট পরিচালনা করছে ইউএস বাংলা। রাজধানীর গণপরিবহনে চালক এবং যাত্রীদের মধ্যে স্বাস্থ্যবিধি মানার আগ্রহ কম। করোনার সংক্রমণ রোধে কঠোর নির্দেশনা থাকলেও খুব একটা আমলে নিচ্ছেন না পরিবহন শ্রমিকরা। সচেতন নন সব যাত্রীও, তবে সামাজিক দূরত্বের নিয়ম মেনে যাত্রী তুলছে বাসগুলো। রাজধানীর গুলিস্তানে গায়ে গায়ে ঠাসা বাসের যাত্রী তোলার প্রতিযোগিতা, কিন্তু ভেতরে যাত্রীর ভিড় নেই। প্রতি 2 সিটে বসেছেন একজন, তারপরও সবগুলো আসন ভরছে না। তবে সামাজিক দূরত্ব বজায় থাকায় সন্তুষ্ট যাত্রীরা। এক সিটে একজন বসছে আর কি, দূরত্বটা এটুকু আর কি পার্থক্য। মোটামুটি সবাই সেফে যাচ্ছে আর কি, যার যার কাজে। মোটামুটি ভালোই, 2 সিটে একজন নিচ্ছে আর কি। চালকের সহকারীর হাতে জীবাণুনাশক থাকলেও তার ব্যবহার খুবই কম। ওঠানামার সময় বাসের হ্যান্ডেল সবাই ধরছে, কিন্তু তা জীবাণুমুক্ত করা হচ্ছে না। আমরা এই যে ব্লিচিং পাউডার, আপনার ডেটল দিয়ে স্প্রে করতেছি। আবার মনে করেন আগা মাথায় গেলে ওই মাথায় গেলাম, গাড়ি স্প্রে করলাম পুরোটা, আবার এই পাশে আইসে আবার স্প্রে করলাম। এই যে জানো দিয়ে পানি ছিটাই স্প্রে মারছি প্রত্যেকটা সিটে। প্রতি ট্রিপ শেষে বাসের মেঝে ও আসন জীবাণুমুক্ত করার কথা থাকলেও তা মানছেন না পরিবহন শ্রমিকরা। গুলিস্তানের ফুলবাড়িয়ায় ট্রিপ শেষ হলেও কোনো বাসকেই জীবাণুমুক্ত করতে দেখা যায়নি। এখানে এখনো মারা হয় নাই, গাড়ি কেবল স্টপ করছি, গাড়ি সাইড করছে, এখন পুরো গাড়ি সিটমেন্ট সব স্প্রে করবে। অনেকে মানে, কেউ মানে না। পরিবহন শ্রমিকরা বলছে করোনা আতঙ্কে গণপরিবহনে যাত্রী অনেক কমে গেছে। কাঙ্ক্ষিত ভাড়া তুলতে না পারায় চরম আর্থিক সংকটে তারা। রিশাদ হুদা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। খুলনায় করোনার বিধিনিষেধের মধ্যে ইউনিয়ন পরিষদের হিসাব সহকারী পদে নেওয়া হয়েছে নিয়োগ পরীক্ষা। শনিবার সকাল 10টা থেকে সন্ধ্যা পর্যন্ত 3 ধাপে লিখিত, ব্যবহারিক এবং মৌখিক পরীক্ষায় অংশ নেন 1000-এর বেশি চাকরি প্রত্যাশী। এতে ক্ষুব্ধ অভিভাবক এবং নাগরিক নেতারা। সিভিল সার্জন বলছেন, বিধিনিষেধ লঙ্ঘন করে এই পরীক্ষার আয়োজন অপরাধ। করোনার সংক্রমণ রোধে খুলনায় 11 জুন থেকে 25 জুন পর্যন্ত ওষুধ ও নিত্যপণ্যের দোকান ছাড়া বন্ধ সব দোকানপাট। বিধিনিষেধ রয়েছে যানবাহন ও সাধারণের চলাচলে। এত বিধিনিষেধের মধ্যেও শনিবার ইউনিয়ন পরিষদের হিসাব সহকারীর 54 পদে হয়েছে নিয়োগ পরীক্ষা। এতে অংশ নেন 1000-এর বেশি চাকরি প্রত্যাশী।
তবে করোনার এই বিধিনিষেধের মধ্যে পরীক্ষা নেয় ক্ষুব্ধ পরীক্ষার্থী, অভিভাবক ও নাগরিক নেতারা। অবশ্যই নিরাপদ না, যেহেতু আপনি মোটরসাইকেলে আসি বা ইজি বাইক আসি, সিএনজিতে হাতেই আসি না কেন, সেক্ষেত্রে 3 ফুট দূরত্ব তো মোটেও সম্ভব না। কর্তৃপক্ষ তারা যদি আহ্বান জানায় তো পরীক্ষার্থী তো না এসে উপায় নেই। দেশে কি এই সময় পরীক্ষাটা আমার মনে হয় না নেওয়াটাই ভালো ছিল। এরকম একটি সময় জেলা প্রশাসনের উদ্যোগে ইউনিয়ন পরিষদের হিসাব সহকারী নিয়োগের নামে হাজার হাজার পরীক্ষার্থীকে এক জায়গায় জড়ো করা এবং খুবই দুঃখজনক যে এটি স্বাস্থ্য বিভাগ জানে না, এখানে পুলিশ প্রশাসনেরও কোনো ইনভলভ। বিধিনিষেধ উপেক্ষা করে এই পরীক্ষা নেওয়াকে অপরাধ হিসেবে অভিহিত করেছেন খুলনার সিভিল সার্জন। এতগুলো পরীক্ষার্থী নিয়ে পরীক্ষা দেওয়া বা তাদের একসাথে একটা জনসমাগম করা, এটা কোভিড আইন অনুযায়ী আইন বহির্ভূত কাজ হয়েছে। এটা আমাদের স্বাস্থ্য বিভাগের সাথে কোনো আলোচনা হয়নি, আমরা এই বিষয়ে আদৌ জানি না। তবে জেলা প্রশাসক বলছেন স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সঙ্গে পরামর্শ করে স্বাস্থ্যবিধি মেনেই নেওয়া হয়েছে নিয়োগ পরীক্ষা। স্বাস্থ্যবিধি এবং সোশ্যাল ডিসটেন্স মেইনটেইন করে সেই আলোকে আমরা করছি। আর এটা নিয়োগের জোনের সাথে সাপোর্ট মেয়াদ শেষে যাচ্ছে, সরকারের স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সাথে পরামর্শ করে তাদের অনুমোদন নিয়ে করছে। শনিবার হিসাব সহকারী পদে সকাল 10টায় 3 কেন্দ্রে লিখিত, বিকেল 4টায় 2 কেন্দ্রে ব্যবহারিক পরীক্ষা এবং সন্ধ্যায় জেলা প্রশাসকের কার্যালয়ে নেওয়া হয়েছে মৌখিক পরীক্ষা। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, করোনা পরিস্থিতির মধ্যেও দেশের উন্নয়ন অব্যাহত রাখার চেষ্টা চালিয়ে যাচ্ছে সরকার। ভিডিও কনফারেন্সের মাধ্যমে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি একনেকের সভায় যোগ দিয়ে কথা বলেন তিনি। সভায় অনুমোদন দেয়া হয়েছে 10টি প্রকল্পের। এগুলো বাস্তবায়নে ব্যয় হবে 9,460 কোটি টাকা। জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি একনেকের চলতি অর্থবছরের 24তম সভা আয়োজন করা হয় ভিডিও কনফারেন্সে। এতে গণভবন থেকে যুক্ত হন একনেক সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় প্রধানমন্ত্রী বলেন, করোনার মধ্যেও দেশের উন্নয়ন অব্যাহত রাখার চেষ্টা চালিয়ে যাচ্ছে সরকার। পরিস্থিতি মোকাবিলায় স্বাস্থ্যবিধি মেনে চলার উপরও গুরুত্ব দেন তিনি। আমরা জানি করোনা ভাইরাসের কারণে আমাদের উন্নয়ন একটা ব্যাহত হচ্ছে, কিন্তু তারপরেও আমরা অন্ততপক্ষে আমরা চেষ্টা করে যাচ্ছি যে এর ধারাবাহিকতা বজায় রেখে যতটুকু সম্ভব আমরা উন্নয়নের গতিটা ধরে রাখবো। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে এই করোনা ভাইরাস থেকে মুক্তি দেন। এটা শুধু বাংলাদেশ বলে না, আজকে বিশ্বব্যাপী এই সমস্যাটা সমগ্র বিশ্বে, কাজে এর হাত থেকে যেন মানুষ মুক্তি পেয়ে আবার স্বাভাবিক জীবনে ফিরে আসতে পারে, সেটাই আমরা চাই। এই জন্য আমি দেশবাসীকেও একটু অনুরোধ করব যে সবাই আমাদের স্বাস্থ্যবিধিটা একটু মেনে চলবে। একনেক সভা শেষে পরিকল্পনা মন্ত্রী জানান, সভায় অনুমোদন দেয়া হয়েছে 10টি প্রকল্পের। এগুলো বাস্তবায়নে ব্যয় হবে 9,460 কোটি টাকা। সব প্রকল্পই বাস্তবায়ন হবে সরকারি অর্থায়নে। আজকে মোট ব্যয় ধরেছি আমরা, যেটা পাস হলো 9,460 কোটি 9 লাখ টাকা। 9,460 কোটি 9 লাখ টাকা আনন্দের ব্যাপার আমাদের জন্য, আপনাদের জন্য, সকলের জন্য। গোটা সবটা টাকাই আমাদের নিজস্ব টাকা, কোনো ধার দেনা সহায়তা তথাকথিত কিছুই নেই। অনুমোদন পাওয়া প্রকল্পের মধ্যে রয়েছে পল্লী অবকাঠামো উন্নয়ন প্রকল্প, জামালপুর জেলার কারাগার পুনর্নির্মাণ, জলাশয় সংস্কারের মাধ্যমে মৎস্য উৎপাদন বৃদ্ধি। শামীম আহমেদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। একই দিনে 3 ক্রিকেটারের করোনা আক্রান্তের খবরে থমথমে ভাব দেশের ক্রীড়াঙ্গনে। নড়েচড়ে বসেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। ক্রিকেটারদের মানবিক কর্মকাণ্ডকে স্বাগত জানালেও সতর্ক থাকতে দিক নির্দেশনা দিয়েছে দেশের ক্রিকেটের সর্বোচ্চ সংস্থা। করোনা মহামারীতে টাইগার ক্রিকেটাররা দেখিয়েছেন হৃদয়ের বিশালতা। অনেকে সেবামূলক কাজ করে গেছেন মাঠে ময়দানে। বিপদ আছে জেনেও পিছ পা হননি, সংকটে মানুষের সহায়তায় এগিয়ে এসেছেন। পরিণামে আক্রান্ত হয়েছেন মাশরাফি, নাফিস, অপু। তাতে কি দমাতে পারবে ওদের? সুস্থ হয়ে হয়তো আবারও ঝাঁপিয়ে পড়বেন তারা। অন্যরাও করোনা ঝুঁকির বাইরে নন। এ অবস্থায় বিসিবি কি ভাবছে? ক্রিকেটাররা যাতে নিরাপদ থাকেন, সংক্রমিত না হন, সেজন্য জাতীয় দলসহ অন্যান্য ক্রিকেটারদের জন্য বিসিবির কোনো নির্দেশনা আছে কি? বিসিবি অতীতে ফিজিক্যাল ফিটনেস, নিউট্রিশন এবং মেন্টাল হেলথের ব্যাপারে কিছু গাইডলাইন দিয়েছিল। এছাড়াও বাংলাদেশ গভর্নমেন্টের স্বাস্থ্য বিভাগ স্বাস্থ্য সুরক্ষা বিধি মেনে চলার ব্যাপারে প্রজ্ঞাপন জারি করেছে।
আমরা সবাই চেষ্টা করছি এই ধরনের গাইডলাইনগুলি ফলো করার, এবং ক্রিকেট সংক্রান্ত যারা আছেন সবাইকে আমরা অনুরোধ করছি যে তাদের কোনো সমস্যা যদি থাকে যেন বিসিবিকে অবহিত করেন। সংকটে টাইগার তারকাদের কর্মকাণ্ড প্রশংসা পেয়েছে, তারপরও দেশের ক্রিকেটের স্বার্থে আরও সতর্ক থাকা জরুরি। আমাদের ক্রিকেট প্লেয়াররা যদি আক্রান্ত হই বা আমরা যদি বিভিন্ন রকম সমস্যা দেখা যায় তখন কিন্তু আমাদের ক্রিকেটেরও অনেক ক্ষতি হয়ে যাবে। এর দিক থেকেও তারা অনেক বিবেচনা করবে এবং আমি মনে করি ক্রিকেট বোর্ড যে ডিসিশন দেবে সেটাই আমাদের জন্য অনেক ভালো হবে। ক্রিকেট বা জীবনের প্রতিটি কাজের জন্য যেমন প্রস্তুতি প্রয়োজন, ঠিক করোনা ভাইরাস মোকাবেলার জন্য প্রস্তুতিটা খুব জরুরি। যাদের হয়ে গেছে বা হয়নি তারা যদি প্রস্তুতিটা নেয়, মেডিকেল প্রসেস মেনটেন করে, তাহলে কিন্তু খুব সহজেই মোকাবেলা করতে পারবে। ক্রিকেটারদের মানবিক কর্মকাণ্ডে লাগাম টানতে চায় না বিসিবি, শুধু ব্যক্তিগত সচেতনতায় গুরুত্ব দিচ্ছে দেশের ক্রিকেটের অভিভাবক সংস্থা। সাইফুল মজুমদার, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। আবারও বাফুফের টেকনিক্যাল ডিরেক্টর পদে ফিরছেন পল স্মলি। ব্রিটিশ সাবেক ফুটবলারকে 2 বছরের জন্য নিয়োগ দেওয়ার প্রস্তাব রাখা হয়েছে বাফুফের টেকনিক্যাল কমিটির সভায়। এছাড়া তৃণমূল ফুটবলের উন্নয়নে দেশের সব একাডেমিকে বাফুফের অধীনে আনার সিদ্ধান্ত নিয়েছে কমিটি। বেশি বেতন ও দীর্ঘমেয়াদী চুক্তির দাবি ছিল, কিন্তু বাফুফে রাজি হয়নি। তাতে শেষ হয়ে যায় দেশের ফুটবলে পল স্মলির অধ্যায়। 3 বছর এদেশে কাজ করা স্মলি যাওয়ার আগে বলেছিলেন মন মতো প্রস্তাব পেলে ফিরতে চান আবারও। স্মলি আবারও ফিরতে পারেন বাংলাদেশে। 2 বছরের চুক্তিতে তাকে নিয়োগ দিতে সম্মত হয়েছে বাফুফের টেকনিক্যাল কমিটি। এখন কার্যনির্বাহী কমিটির সভায় অনুমোদনের অপেক্ষা। অতীতকে বিবেচনা করে আমরা আর অন্যদের সাথে কথাবার্তা বলার পরে এই সময় আমরা দেখছি যে পল স্মলিকে আমরা আবার চাচ্ছি পুনরায় বিবেচনা করে তার সাথে চুক্তি করার জন্য। তাই আমরা আমাদের বাংলা ফুটবল ফেডারেশনকে অ্যাপ্রুভাল দিয়ে বলেছি আমাদের কমিটির থেকে যে পল স্মলির সাথে আবার একটা চুক্তি করার জন্য। তৃণমূল ফুটবলের উন্নয়নে গুরুত্ব বাড়িয়েছে বাফুফে। পাইলট প্রজেক্ট হিসেবে দেশের 4টি জোনে খুদে ফুটবলারদের অনুশীলন শুরু হবে করোনা পরিস্থিতির উন্নতি সাপেক্ষে। দেশের সব ফুটবল একাডেমিকে বাফুফের অধিভুক্ত করার সিদ্ধান্ত হয়েছে টেকনিক্যাল কমিটির সভায়। বাংলাদেশে আমরা দেখেছি 120টা পুরুষদের জন্য ফুটবল একাডেমি আছে, যেগুলা কোনো ব্যক্তি অথবা প্রতিষ্ঠানের উদ্যোগে চলছেন। আমরা সেই একাডেমিদেরকে চাচ্ছি বাংলাদেশ ফুটবল ফেডারেশনের আওতায় অন্তর্ভুক্ত করে অ্যাটলিস্ট ওনাদেরকে একটা রেকগনিশন দিতে। এএফসির কোচিং কনভেনশন প্রোগ্রামের আওতায় বাংলাদেশের সকল কোচকে সার্টিফিকেট নবায়ন করার সিদ্ধান্ত গৃহীত হয় টেকনিক্যাল কমিটির সভায়। আবিদুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। এবার অন্যান্য খবর। টানা বৃষ্টি এবং উজানের ঢলে দেশের প্রধান নদ নদীগুলোর পানি বাড়ছে। কুড়িগ্রাম, লালমনিরহাট, গাইবান্ধা এবং ফরিদপুর সহ উত্তর ও মধ্যাঞ্চলের বেশ কিছু নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। এসব এলাকায় পানিবন্দী প্রায় 30 লাখ মানুষ। লালমনিরহাটের ডালিয়া পয়েন্টে তিস্তার পানি আজ বিপদসীমার কাছাকাছি প্রবাহিত হচ্ছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যারাজের সব গেট খুলে দেওয়া হয়েছে। তিস্তা ও ব্রহ্মপুত্রের পানি বৃদ্ধিতে প্লাবিত হয়েছে কুড়িগ্রামের চরাঞ্চলের নিচু এলাকা। নদী তীরবর্তী কুড়িগ্রাম সদর সহ 9 উপজেলার 17টি পয়েন্টে কয়েকদিন ধরে চলছে ভাঙন। এতে এসব এলাকায় অন্তত 2.5 শতাধিক ঘরবাড়ি ও ফসলি জমি এখন পানির নিচে। ধান তোলা গেছে, ধান কাটতে পাই নাই। 2 বিঘে আছে ছোট ছোট পাট, ওটা মোট কথা পানি উঠছে, উঠলে মরে যাইতেছে। নীলফামারীতে তিস্তার পানি বাড়ায় জলঢাকা ও ডিমলা উপজেলার 15টি চরাঞ্চলের প্রায় 10,000 মানুষ পানিবন্দী। পাহাড়ি ঢলে তিস্তা পাড়ে অবস্থিত লালমনিরহাটে প্লাবিত হয়েছে 10টি গ্রাম। তিস্তা ব্যারেজের 44টি গেট খুলে দেওয়ার পরও ডুবে গেছে চরাঞ্চলের আবাদি ফসল। বন্যাতে আমার ভুট্টা সম্পূর্ণ ডুবে গেছে, আমরা কিছু মাল নিয়ে আসলাম লৌকেত করিয়া। গাইবান্ধার 3 উপজেলার অন্তত 50টি গ্রাম পানিতে নিমজ্জিত। ক্ষতিগ্রস্ত হয়েছে এসব এলাকার পাট ক্ষেত সহ বেশ কিছু শাকসবজি ক্ষেত। আগামী 25 থেকে 27 তারিখের ভিতরে পানি ডেঞ্জার লেভেল ক্রস করতে পারে বলে আমাদের ফ্লাড ফরকাস্টিং সেন্টারের একটা পূর্বাভাস আছে। সেই পূর্বাভাস মোতাবেক আমরা প্রস্তুতি আছে। আমাদের বাঁধটা দেখলে আমরা মোটামুটি সবগুলো কোথায় কি সমস্যা আমরা দেখতেছি। ফরিদপুরে প্রতিদিনই বাড়ছে পদ্মা, মধুমতি ও আড়িয়াল খাঁর পানি।
জেলার 5 উপজেলায় নদী তীরবর্তী এলাকায় শুরু হয়েছে ভাঙন। আর এইভাবে যদি বাড়তে থাকে তাহলে ফসল এবং চর এলাকায় যে বাদামগুলো রয়েছে এগুলো উঠানো খুবই সমস্যার সম্মুখীন হবো আমরা। কাজ বাজ যদি না করা পারে, তারপরে বর্ষায় যদি বাদাম তিল মিল আছে পরে যদি দিবে না পারে, তলায় মালায় জামা খুব কষ্টই। তবে গত 48 ঘন্টা বৃষ্টি না হওয়ায় সুনামগঞ্জে সুরমা নদীর পানি স্থিতিশীল রয়েছে। চলতি মাসের শেষে হাওড়াঞ্চলে আগাম বন্যার আশঙ্কায় প্রস্তুতি নিচ্ছে স্থানীয়রা। টানা বৃষ্টি ও উজানের ঢলে কক্সবাজারে অর্ধশত গ্রামের মানুষ পানিবন্দী। পৌরসভা সমিতি পাড়ায় জোয়ারের পানিতে ভেসে গেছে নবনির্মিত একটি কালভার্ট। পাহাড় ধসের ঝুঁকিতে জেলার 1 লাখ মানুষ। শাহনাজ পারভিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। জামালপুরের বংশীখাল পুনঃখননের কাজ শেষ পর্যায়ে। 2 দফায় 24.5 কিলোমিটার দীর্ঘ খালটি খননে কমপক্ষে 500 হেক্টর জমি সেচের আওতায় আসবে। এতে 2 ইউনিয়নের প্রায় 10,000 কৃষক সেচ সুবিধা পাবেন। এছাড়া নব্যতা ফিরে আসায় মাছের প্রজনন এবং পরিবেশের ব্যাপক উন্নয়ন হবে বলে আশা করছে পানি উন্নয়ন বোর্ড। স্বাভাবিক প্রবাহ ফিরিয়ে আনতে জামালপুর সদর উপজেলার বংশীখাল খননের উদ্যোগ নেয় পানি উন্নয়ন বোর্ড। 2018-19 অর্থবছরে শুরু হয় কাজ। দিকপাইত ইউনিয়নের শাওনিয়া ঈদগাহ মাঠ থেকে রশিদপুর ইউনিয়নের শেখপাড়া কয়রা নদী পর্যন্ত খালের 98 ভাগ কাজ শেষ হয়েছে এরই মধ্যে। চলতি মাসেই শেষ হবে বাকি কাজ। 24.5 কিলোমিটার দীর্ঘ খালটি 50 ফুট চওড়া এবং গড়ে 7 ফুট গভীর করে খনন করা হচ্ছে। এরই মধ্যে পানির প্রবাহ বাড়তে শুরু করেছে খালে। আগে খুব খারাপ হয়েছিল, এখন খুব ভালো হয়েছে। এই যে বন্যা পানি আঙ্গার উঠবো না। চাষাবাদ করে মিশিংয়ে পানি হিসাব লাগতো, এখানকার খাল কুদাতে উগার হয়েছে। আমাদের এই নদীতে মাছ যে আসবে, এই মাছ দিয়ে আমরা নিজেরাও খাইতে পারবো, গ্রাম শহরের চাহিদা পূরণ করতে পারবো। পানি উন্নয়ন বোর্ড বলছে বংশীখালের নাব্যতা ফিরে আসায় 500 হেক্টর জমিতে সেচ সুবিধা দেয়া যাবে। ভূমিকা রাখবে মাছের উৎপাদন বাড়াতেও। 500 হেক্টর জমিতে এই সেচ সুবিধার আওতায় আসবে। শীতের সময় শুষ্ক মৌসুমে তারা সেচ দিতে পারবে। এখানে মৎস্য এবং পরিবেশের এটা একটা আমূল পরিবর্তন সাধিত হবে। বংশীখাল পুনঃখনন প্রকল্প বাস্তবায়নে ব্যয় হচ্ছে 8 কোটি 41 লাখ টাকা। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। বিভিন্ন জাতের মৌসুমি ফলে ভরে উঠেছে রাঙামাটির পাহাড়ের হাট বাজারগুলো। কৃষি বিভাগ বলছে আবহাওয়া এবার অনুকূলে থাকায় ফলন ভালো হয়েছে। ফলন বেশি হয়, দামও কিছুটা কম বলছেন বাগানীরা। কাঁঠাল, আনারস, আম, কলার ভরা মৌসুম চলছে। পাহাড়ের বাজারগুলোতে এখন এই সব ফলের রাজত্ব। নৌ ও সড়কপথ দিয়ে বাজারে চাষিরা নিয়ে আসছে এসব রঙিন সুস্বাদু ফল। বিষমুক্ত এসব ফল আকারে যেমন বড়, স্বাদেও তেমনি মিষ্টি। দামে কম পাওয়ায় পাহাড়ি ফলের বাজারে ভিড় করেছে ব্যবসায়ীরা। জেলা কৃষি বিভাগের দাবি, পাহাড়ের অনেকে ফল চাষে আগ্রহী হওয়ায় উৎপাদন বেড়েছে। পাশাপাশি এসব ফলের বাজারকে ঘিরে সৃষ্টি হয়েছে বহু মানুষের কর্মসংস্থান। গত বছরে এটা 40 টাকা, 35 টাকা, 50 টাকা এরকম করে বিক্রি করছে। এই বছর একটু কম আর কি। এখন এই লকডাউন চলছে, আমাদের মানুষ কাজ করে খাইতে পারতেছে। আমাদের এখন ঘরের আর্থিক সমস্যা একটু দূর হয়েছে, আমরা এখন কর্ম করে খাইতে পারতেছি। লকডাউনের কারণে বিদেশি ফল আমদানি বন্ধ থাকায় বেড়েছে দেশি ফলের চাহিদা। এজন্য পাহাড়ে উৎপাদিত ফল নিতে দেশের বিভিন্ন জেলা থেকে মৌসুমী ব্যবসায়ীরা ভিড় করছেন রাঙামাটির এই বাজারগুলোতে। যেহেতু বাইরের বিদেশি ফল বাজারে মার্কেটে ঢুকতে পারে নাই, সেই হিসাবে দেশীয় ফলের বাজার খুব ভালো। কৃষি বিভাগের তথ্য মতে রাঙামাটিতে এবার কাঁঠাল, আনারস, আম ও কলার ফলন ভালো হয়েছে বলে জানিয়েছে জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। মৌসুমী ফলের প্রায় 1000 কোটি টাকার মতো ব্যবসা আমাদের আছে। তো আমরা আশা করতেছি করোনার কারণে কিন্তু ফলের যথেষ্ট ভোক্তা সৃষ্টি হয়েছে এবং বাজারে তার যথেষ্ট মূল্য আছে এবং পরিবহনে কোনো বিশেষ করে বাইরের অন্যান্য জেলার পরিবহনে কিন্তু আমাদের প্রশাসন খুব সচ্চার এবং তারা সহযোগিতা প্রদান করে যাচ্ছে। এবছর রাঙামাটিতে প্রায় 6500 হেক্টর জমি থেকে 95,000 টন আম ও কাঁঠাল পাওয়া যাবে। এছাড়া 1800 হেক্টর জমিতে আনারসের আবাদ হয়েছে। সেখান থেকে 55,000 মেট্রিক টন এই রসালো ফল পাওয়ার আশা কৃষি বিভাগের। মাহমুদুন নবী, ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। আর্থিক প্রতিষ্ঠানেও কমানো হলো নগদ জমার হার। এক্ষেত্রে নগদ রিজার্ভ সংরক্ষণের হার পুনর্নির্ধারণ করেছে বাংলাদেশ ব্যাংক। এখন থেকে আর্থিক প্রতিষ্ঠানগুলো দ্বিসাপ্তাহিক ভিত্তিতে দিনে 1.5% হারে সিআরআর সংরক্ষণ করতে পারবে। এতে ব্যাংকের পর এবার ব্যাংক বহির্ভূত আর্থিক প্রতিষ্ঠানেও কমল নগদ জমা সংরক্ষণের হার। এক্ষেত্রে শর্ত রয়েছে,
কোনো দিনই এই সংরক্ষণের পরিমাণ 1% কম হবে না। রোববার এ বিষয়ে জারি হয়েছে প্রজ্ঞাপন। আগে সিআরআর সংরক্ষণের হার ছিল গড়ে 2.5% এবং দিনে কমপক্ষে 2% জমা করার নিয়ম। এর আগে 9 এপ্রিল এবং 23 মার্চ 2 দফায় ব্যাংকগুলোর সিআরআর 1.5% কমিয়ে 4% করা হয়। মূলত আর্থিক প্রতিষ্ঠানে নগদ অর্থের সংকট থাকায় সিআরআর কমানো হয়েছে। করোনার কারণে ক্রয়াদেশ স্থগিত হওয়ায় বাইং হাউসগুলোতে এরই মধ্যে লোকসান হয়েছে প্রায় 5,500 কোটি টাকা। নতুন অর্ডার না থাকায় এরই মধ্যে বেকার হয়ে পড়েছেন প্রায় 80,000 মানুষ। এ অবস্থায় সহজ শর্তে ঋণ দেওয়ার পাশাপাশি অগ্রিম আয়কর 5% নামিয়ে আনার দাবি জানিয়েছে বাংলাদেশ গার্মেন্টস বাইং হাউস অ্যাসোসিয়েশন BGBA। অর্থনীতিবিদরাও বলছেন বেশিরভাগ বাইং হাউস বন্ধ হয়ে গেলে লোকসানে পড়বে তৈরি পোশাক খাত। দেশের রপ্তানি আয়ের 85% আসে তৈরি পোশাক খাত থেকে, আর বিদেশি ক্রেতাদের সঙ্গে পোশাক প্রস্তুতকারকদের যোগ স্থাপন করে বাইং প্রতিষ্ঠানগুলো। করোনা সংকটে বিশ্বব্যাপী ব্যবসা বাণিজ্য কমে যাওয়ায় নতুন ক্রয়াদেশ পাচ্ছে না তারা। এতে বিপাকে পড়েছেন 825টি বাইং প্রতিষ্ঠানের সঙ্গে জড়িত 80,000 মানুষ। গত মার্চ মাস থেকে করোনা পরিস্থিতি বেড়ে যাওয়ায় এরই মধ্যে ক্রয়াদেশ স্থগিত হয়েছে প্রায় 5,500 কোটি টাকার। আয় কমে যাওয়ায় অফিস ভাড়া, কর্মচারীদের বেতন সহ অন্যান্য খরচ চালাতে হিমশিম খাচ্ছেন ব্যবসায়ীরা। কিছু অর্ডার ক্যান্সেল হয়ে গেছে, কিছু অর্ডার হোল্ড হয়ে গেছে, আগস্ট সেপ্টেম্বর আগে নাই এবং নতুন করে কোনো অর্ডারও আমাদের এখনো পর্যন্ত পায় না। আমরা অর্ডারের জন্য চেষ্টা করতেছি। আমাদের অফিস, আমাদের কার্যক্রম, আমাদের প্রোডাকশন, আমাদের শিপমেন্ট করতে পারছি। অফিস ভাড়া, কর্মচারী বেতন ও আনুষঙ্গিক অন্যান্য খরচ বহন করতে অপারগ। ক্রয়াদেশ স্থগিত ও নতুন অর্ডার না থাকায় বন্ধ হয়ে গেছে দেশি বিদেশি 15টির বেশি প্রতিষ্ঠান। এই অবস্থা দীর্ঘস্থায়ী হলে আশঙ্কা করা হচ্ছে অর্ধেকের বেশি প্রতিষ্ঠান বন্ধ হওয়ার। আগামী 6 মাস বেঁচে থাকতে হবে, তাই সেই জন্য সরকারের প্রণোদনার একটা প্রয়োজন হতে পারে। আমরা আমাদের এই বাজেটে বলেছিলাম যে আমরা যে AIT দেই 10% তাকে কমিয়ে যেন 5% করা হয়। অর্থনীতিবিদরা বলছেন তৈরি পোশাক রপ্তানিতে বায়ারদের ভূমিকা থাকলেও রপ্তানি শিল্প হিসেবে তাদের বিবেচনা করা হয় না। এতে পোশাক খাতের নানা প্রণোদনা থেকেও বঞ্চিত তারা। দেশীয় বায়ারদেরকে সেই অর্থে সরকার উপযুক্তভাবে বিবেচনা করছেন না। এমনকি যে সমস্ত সুযোগ সুবিধা রপ্তানিমুখী শিল্পের জন্য দেয়া হয়েছে সে সমস্ত সুবিধাগুলো থেকে এই বায়াররাও বঞ্চিত, যাতে তারাও রপ্তানিমুখী শিল্প এই মুহূর্তে যে ধরনের সুযোগ সুবিধাগুলো পাচ্ছেন সেই ব্যবস্থাগুলো যাতে এই ধরনের বায়ারের প্রতিষ্ঠানগুলো যাতে পেতে পারে। এছাড়া সেবা খাতের জন্য সরকারের প্রণোদনা প্যাকেজও সুনির্দিষ্ট নীতিমালা না থাকায় এ সুবিধা থেকেও বঞ্চিত বাইং প্রতিষ্ঠানগুলো। তাই সেবা খাতের আওতায় হলেও সহজ শর্তে ঋণ পাওয়ার দাবি বাইং উদ্যোক্তাদের। সোহেল রানা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এই ছিল বিরতিহীন সংবাদ রাত 9টায় বাংলাদেশে। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর আরও বিস্তারিত জানতে চোখ রাখুন আমাদের ফেসবুক, ইউটিউব এবং টুইটারে। সাথে থাকার জন্য ধন্যবাদ।